আমার স্বামী বাথরুমে ছিলেন। এমন সময় তার ফোন বেজে উঠল। আমি ফোনটা তার কাছে নিয়ে যাওয়ার জন্য যেই উঠে দাঁড়ালাম, তিনি সারা শরীরে সাবানের ফেনা মেখে আর কোমরে তলে জড়িয়ে বাথরুম থেকে দৌড়ে বেরিয়ে এলেন। আমি তার কাছে পৌঁছানোর আগেই তিনি ফোনটা ধরে ফেলেন এবং ফোনটা ধরার জন্য আবার বাথরুমে ফিরে গেলেন। আমাদের পুরো বৈবাহিক জীবনটাই ঠিক এমন লুকোচুরিতে কেটেছে। তারপরেও আমি কোনোদিন ওকে সন্দেহ করিনি। নিজের চেয়েও বেশি বিশ্বাস করতাম আমার স্বামীকে, আর 10টা সাধারণ মেয়ের মতোই। আমি বিশ্বাসই করতে চাইনি যে ও আমাকে ঠকাচ্ছে, যদিও সব ধরনের লক্ষণ আমার চোখের সামনেই ছিল। ও আমাকে চরম অবহেলা করত। বিগত কয়েকটা মাস ধরে ও আমাকে স্পর্শ পর্যন্ত করেনি, তবুও আমার বোকা মন কোনোদিন সন্দেহের বীজ বুনতে দেয়নি। আসিফ আর আমার বিয়ের 11টা বছর কেটে গেছে, কিন্তু আমাদের কোনো সন্তান হয়নি। এতদিনে ওর পরিবারের লোকজনের ঠাট্টা, উপহাস আর খোঁটা শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ওরা আমাকে বন্ধা বলতো, পুরুষ মানুষ বলে ডাকতো। মাঝে মাঝে ওর মা, অর্থাৎ আমার শাশুড়ি রাহেলা বেগম, আমাকে শুকনো কাঠ আর মরুভূমি বলে খোঁচা দিতেন। তিনি বলতেন আমি নাকি ডাইনি, জাদু করে ওনার ছেলেকে বেঁধে রেখেছি। ওনার কথা অনুযায়ী তিনি আসিফকে বারবার অন্য কোথাও বিয়ে করার চাপ দিচ্ছিলেন, কিন্তু আসিফ নাকি রাজি হচ্ছিল না। অতীতের সেই সব অপমান আর লাঞ্ছনার কথা মনে পড়তেই এবং ভবিষ্যতে আরও কতটা খারাপ পরিস্থিতি আসতে পারে তা কল্পনা করে আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আচ্ছা, এমন কি হতে পারে যে অন্য কোথাও ওর আলাদা একটা সংসার আছে? আমরা দুজনেই ডাক্তারের কাছে গিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করেছিলাম। রিপোর্টে এসেছিল যে আমাদের দুজনেরই সন্তান জন্মদানের শারীরিক সক্ষমতা আছে। এই রিপোর্টটাই আমাকে আরও বেশি গোলকধাঁধায় ফেলে দিয়েছিল। যদি সব ঠিকই থাকে, তবে কেন আজ পর্যন্ত আমাদের কোলালো করে কোনো সন্তান এলো না? সেদিন সকালে আমার হাত থেকে ওভাবে ফোনটা ছিনিয়ে নেওয়ার পর আমি সব ইশারা লক্ষণ এড়িয়ে যথারীতি অফিসে চলে গেলাম। কিন্তু অফিসে গিয়ে যখন নিজের টেবিলে বসলাম এবং কাজ শুরু করার আগে ইমেলগুলো চেক করতে গেলাম, তখন এমন একটা মেইল আমার চোখে পড়ল যা দেখে আমার হৃদস্পন্দন যেন থমকে গেল। ওটা ছিল আমার চাকরিচ্যুতির চিঠি। আমি মরিয়া হয়ে ম্যানেজিং ডিরেক্টরের কেবিনে ছুটে গেলাম এর কারণ জানতে। তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় আমাকে শুধু এতটুকু জানালেন যে কোম্পানির ফান্ডে ঘাটতি চলছে এবং বাধ্য হয়েই তারা কিছু কর্মী ছাঁটাই করছেন। ঠিক এভাবেই মুহূর্তের মধ্যে আমি আমার চাকরিটা হারিয়ে ফেললাম। অদ্ভুত ব্যাপার হলো, আমি কাঁদিনি, এমনকি আমার খারাপও লাগছিল না। সবকিছু কেমন যেন একটা নিষ্ঠুর রসিকতা বলে মনে হচ্ছিল। আমি বাড়ি ফিরে যাইনি, তার বদলে সোজা একটা বাড়ি গিয়ে হাজির হলাম এবং মাতাল হওয়া পর্যন্ত গিলতে থাকলাম। বিকেলের দিকে আমার মস্তিষ্ক আর কাজ করছিল না। আমি ঠিকঠাক ভাবতেও পারছিলাম না। ঠিক তখনই একজন আমার টেবিলের সামনে এসে দাঁড়ালো। বেশ সুদর্শন, ফর্সা মতন একটা ছেলে, নাম আরিয়ান। ও নিজে থেকেই আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিল। আমি মনে মনে ওর প্রতি কৃতজ্ঞ হলাম। আমরা ওর গাড়িতে গিয়ে উঠলাম, কিন্তু সেই অভিশপ্ত বিকেলে আমি শুধু বাড়ি ফেরার চেয়েও বেশি কিছু চাচ্ছিলাম। মাসের পর মাস আমি ভালোবাসার কাঙ্গাল হয়েছিলাম। তীব্র অপমানে আর অবহেলায় ভেতরে ভেতরে মরছিলাম। আর সে মাতাল অবস্থায় নিজের ভেতরের সব কষ্ট আর যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমার অবচেতন মন অন্য কিছুর খোঁজ করছিল। সেই অচেনা মানুষটার গাড়ির ভেতরেই আমি ওর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলাম। এরপর ও আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। কিন্তু সেটাই শেষ ছিল না। আসল যন্ত্রণা, পাপ আর বিশ্বাসঘাতকতার গল্পটা তো এরপর থেকে শুরু হলো। কারণ এর ঠিক 6 সপ্তাহ পর আমি জানতে পারলাম যে আমি মা হতে চলেছি। আমি গর্ভবতী। আর এই সন্তানের বাবা আমার স্বামী আসিফ নয়, অন্য কেউ। বিয়ের 11টা বছর স্বামীর সাথে থেকে যেখানে একটা সন্তান হলো না, সেখানে মাত্র একটা রাতে একজন অপরিচিত পুরুষের ঐরসে আমি গর্ভবতী হয়ে গেলাম। এখন আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এই খবরটা আসিফকে কিভাবে দেব। কিন্তু যতই আমি ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছিলাম, ততই আমার মনে একটা অদ্ভুত খটকা লাগছিল। সব ঠিক থাকার পরেও এতগুলো বছর ধরে কেন এক বাড়ির জন্য গর্ভবতী হতে পারলাম না? অথচ একটা মাত্র দিনে এক অচেনা মানুষের ছোঁয়ায়
আমার কোলজুড়ে সন্তান চলে এলো। আমি যতই ভাবছিলাম, সন্দেহটা ততই ঘনীভূত হচ্ছিল। হাসপাতালের রিপোর্টে তো লেখা ছিল আমরা দুজনেই সুস্থ। তাহলে এই 11 বছরে আমার একটা বাচ্চাও নষ্ট হতো দূরের কথা, কোনোদিন পিরিয়ড মিস পর্যন্ত হয়নি কেন? হাতে ধরা গর্ভাবস্থার রিপোর্টের দিকে তাকিয়ে আমার আঙ্গুলগুলো কাঁপতে লাগলো। এটা কিভাবে সম্ভব? একটা দীর্ঘশ্বাস ফেলে আমি জটটা খোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো যুক্তিই মাথায় আসছিল না। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম ওকে জানিয়ে দেব যে আমি মা হতে চলেছি। সেদিন সন্ধ্যায় আমি আসিফের সব প্রিয় খাবার রান্না করলাম এবং ও অফিস থেকে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। ও ঘরে ফিরতেই আমি মুখে এক চিলতে চওড়া হাসি নিয়ে ওর জন্য গরম জলের স্নানের ব্যবস্থা করে দিলাম। আজকে যে বড় খাতির করা হচ্ছে, কপালে কি আছে কে জানে। ও ভ্রুকুচকে কিছুটা সন্দেহের সুরে জিজ্ঞেস করলো। আমি হেসে উঠলাম, ভয় নেই, ভালো কিছুই আছে। খাওয়ার টেবিলের সামনে বসে ও তৃপ্তি করে খাওয়া শেষ করা পর্যন্ত আমি চুপচাপ তাকিয়ে রইলাম। খাওয়া শেষ হতেই আমি আমার ব্যাগের ভেতর থেকে টেস্টের রিপোর্টটা বের করে বাতাসে দোলাতে দোলাতে হেসে বললাম, বলো তো কি হয়েছে? অফিসে প্রমোশন পেয়েছো? ও জিজ্ঞেস করলো। না। আমি চওড়া হেসে বললাম, আমি প্রেগনেন্ট। মুহূর্তের মধ্যে আসিফের মুখের হাসিটা উধাও হয়ে গেল। ও এক দৃষ্টিতে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীর পায়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি বললে তুমি? আমি মা হতে চলেছি। ঘরের ভেতরের গুমোট আবহাওয়াটা দেখে আমার খটকা লাগলো। মনে হলো আমি যেন খুব অপরাধের কিছু একটা বলে ফেলেছি। আমি গলা নামিয়ে জিজ্ঞেস করলাম, তুমি খুশি হওনি? কার বাচ্চার জন্য খুশি হব? কার বাচ্চা ওটা? ও গর্জে উঠল, কার মানে? আমার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো। ধকধক করে কাঁপতে লাগলো বুকটা। ওকে সব জেনে ফেলেছে? গাড়ির ভেতরে যে সেই দুর্ঘটনাটা ঘটেছিল সেটা তো ওর জানার কথা নয়, তাই না? এটা তোমারই বাচ্চা আসিফ, আমাদের সন্তান। দীর্ঘ 11 বছরের বন্ধ্যাত্বের অবসান ঘটিয়ে অবশেষে আমাদের কোল আলো করে বাচ্চা আসে। আমি মরিয়া হয়ে বোঝানোর চেষ্টা করলাম, ওই বাচ্চা আমার হতেই পারে না, আমি কোনোদিন বাবা হতে পারবো না। ও চিৎকার করে আমার দিকে এগিয়ে এলো। কি? শব্দগুলো যেন আমার মাথায় হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। এতগুলো বছর ধরে ওর মা যখন আমাকে দিনরাত বন্ধা ডাইনি বলে খোঁটা দিত, ও কোনোদিন একটা প্রতিবাদও করেনি। ও শুধু আমাকে বলতো যে ও এই সংসারটা ভেঙে চলে যাবে না। কিন্তু নিজের পরিবারের সামনে ও আমাকে প্রতিনিয়ত অপমানিত হতে দেখত মুখ বুজে। আমি মনের ভেতরে একটার পর একটা ডট মিলাতে লাগলাম। তার মানে কি সমস্যাটা আমার নয়, ওর ছিল? তুমি কি বলতে চাইছো যে তুমি বাবা হতে পারবে না? আমি কাঁপানো ঠোঁটে জিজ্ঞেস করলাম। এর মানে হলো আমি বন্ধ্যা, আমার পুরুষত্বহীনতা আছে। 16 বছর বয়সে আমার একটা শারীরিক জটিলতা হয়েছিল যা আমার অঙ্গকে চিরতরে অকেজো করে দেয়। আমি কোনোদিন সন্তানের জন্ম দিতে পারবো না। ও এক নিঃশ্বাসে সত্যিটা উগরে দিল। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। কি বলল? আসিফ যখন মুখ ফুটে বলল ও অক্ষম, আমি প্রথমে তা বিশ্বাস করতেই পারছিলাম না। দীর্ঘ 11টা বছর আমরা নিঃসন্তান অবস্থায় স্বামী স্ত্রী হিসেবে এক ছাদের নিচে কাটিয়েছি। এই দীর্ঘ 11 বছর ধরে আমি ওর মায়ের দেওয়া অবর্ণনীয় অপমান, খোঁটা আর লাঞ্ছনা মুখ বুজে সহ্য করেছি শুধু আমার কোল খালি বলে। আজ একজন অপরিচিত মানুষের সাথে করা জীবনের সে একটা ভুলের পর যখন আমি গর্ভবতী হলাম এবং আসিফকে সত্যটা জানালাম, ঠিক তখনই ও এই নির্মম সত্যটা উগরে দিল যে ও বাবা হতে অক্ষম। এ দীর্ঘ 11 বছর ধরে আমাকে এই অন্ধকারের মধ্যে রেখে দিয়েছিল। পুরো 11টা বছর। বুকের ভেতর এক তীব্র কম্পন নিয়ে আমি সোফাটায় ধপ করে বসে পড়লাম। ভাবনারা সব এলোমেলো হয়ে যাচ্ছিল। এই বিশ্বাসঘাতকতা আমার বুকের ভেতর একটা ধারালো ছুরি চালিয়ে দেওয়ার মতো অনুভূত হলো। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীর সমস্ত ভার আমার বুকের উপর চেপে বসেছে। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি দুঃখিত অনন্যা। ও খুব নিচু গলায় বলল, আমি ইচ্ছে করে এটা তোমার কাছে লুকোতে চাইনি। আমি ওর দিকে তাকালাম। আমার চোখ দুটো কান্নায় পড়ে যাচ্ছিল। কবে বলার ইচ্ছে ছিল তোমার? কাঁপানো গলায় আমি জানতে চাইলাম। ও একদম চুপ হয়ে গেল, আর এই নীরবতায় আমাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। আমাকে সত্যিটা জানানোর কোনো ইচ্ছাই ওর কোনোদিন ছিল না। বেশ কিছুক্ষণ পর ও অবশেষে পুরো ব্যাপারটা খুলে বলতে শুরু করলো।
আসিফের বয়স যখন ১৬ বছর, তখন ও একটা সাইকেল দুর্ঘটনার শিকার হয়েছিল। সে চোটের আঘাতটা সরাসরি লেগেছিল ওর পুরুষাঙ্গে। ও বলল সেদিন ওনাকে প্রায় মরতেই বসেছিল, কিন্তু ভাগ্যিস ওর বাবা মা যথেষ্ট ধনী ছিলেন বলে সবচাইতে সেরা চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছিলেন। সার্জনরা অনেক চেষ্টা করে ওর জীবনটা বাঁচাতে পারলেও ওর শরীরের সেই বিশেষ অংশটাকে আর স্বাভাবিক করতে পারেননি। ঠিক এভাবেই ও চিরতরে অক্ষম হয়ে যায়। আর এই সত্যটা ওর পুরো পরিবার জানত, এমনকি ওর মাও। আমি চোখ দুটো বন্ধ করে একটা দীর্ঘ আর ভারী শ্বাস নিলাম। তার মানে তোমার মাও জানতেন যে তুমি কোনোদিন বাবা হতে পারবে না? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ও উত্তর দিল। আমি চরম অবিশ্বাস্য চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপরেও তোমরা মা বেটা মিলে এমন একটা নাটক করলে যেন সমস্যাটা সম্পূর্ণ আমার, যেন আমি আমার গর্ভের সন্তানকে গিলে খাচ্ছি। তুমি বছরের পর বছর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে যে তোমার মা আমাকে এভাবে পশুর মতো অপমান করছেন। আমার চোখ বেয়ে আবার অশ্রু নেমে এলো। সবটাই করা হয়েছিল যাতে তোমার মনে কোনো সন্দেহ না জাগে। ও বলল, মা যদি হঠাৎ অন্যরকম আচরণ করতেন, তবে তুমি হয়তো ভাবতে শুরু করতে যে কেন আমাদের বাচ্চা হচ্ছে না। এই কারণেই আমি মাকে বলেছিলাম মাঝে মাঝে তোমাকে একটু আধটু খোঁটা দিতে, যাতে তুমি কোনো কিছু আঁচ করতে না পারো। আমি তোমাকে এই কষ্টটা দিতে চাইনি, কারণ আমি তোমার অনুভূতিকে আঘাত পাওয়া থেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি একটা তিক্ত অবজ্ঞার হাসি হেসে উঠলাম। আমার অনুভূতি বাঁচাতে চেয়েছিলে? আমি ওর কথার পুনরাবৃত্তি করলাম। আমি সোফা ছেড়ে উঠে ওর দিকে এগিয়ে গেলাম। এতক্ষণ ধরে আটকে রাখা চোখের জল এবার বাঁধ ভেঙে গাল বেয়ে গড়িয়ে পড়ল। নাকি তুমি সমাজের সামনে নাকি তুমি সমাজের সামনে এমন একজন পুরুষ সাজার ভঙ্গ ধরছিলে যা তুমি আসলে নও, একজন অক্ষম পুরুষ। আমি দেখলাম মুহূর্তের মধ্যেই আসিফের মুখের সমস্ত রং উড়ে গেল। ও ফ্যাকাশে হয়ে গেল। 11 বছরের মিথ্যা, 11 বছরের অভিনয়, শুধু নিজের পুরুষালী অহংকার আর আত্মসম্মান বাঁচানোর জন্য তুমি আমাকে সবার সামনে অপরাধী বানিয়ে রাখলে। কারণ তুমি এমন একটা পুরুষের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলে যা হওয়ার সততা তোমার কোনোদিন ছিলই না। থামো। ও আঙ্গুল উঁচিয়ে আমার দিকে তর্জন গর্জন করে উঠল। আমি নিজের জন্য এটা করিনি। আমি চাইনি তুমি কষ্ট পাও বা আমাদের সম্পর্কটা ভেঙে যাক। সেই কারণে আমি এটা তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। এই বিয়ের প্রহসনটা শুরু করার আগেই তোমার আমাকে সত্যিটা বলা উচিত ছিল। ক্ষোভে আগুনে ফেটে পড়ে আমি পাল্টা জবাব দিলাম। আমি একটা গভীর শ্বাস নিয়ে নিজের চোখের জল মুছে নিলাম। আসলে কি জানো, আমি আমার এই সন্তানের আসল বাবাকে খুঁজে বের করব এবং তাকে নিয়েই আমার নতুন জীবন শুরু করব। আসিফের চোখ দুটো রাগে ও বিস্ময়ে বড় বড় করে গেল। তুমি এমন কিছু করতে পারবে না অনন্যা। ও এক পা এগিয়ে এসে সিংহের মতো গর্জে উঠল। আসিফ নিজে জানত ও অক্ষম, তারপরেও দীর্ঘ 11টা বছর এই সত্য আমার কাছ থেকে লুকিয়ে রাখল। আর যখন আসল সমস্যাটা ওর নিজের ছিল, তখনও মুখ বুজিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল ওর মা কিভাবে সন্তান না হওয়ার জন্য দিন রাত আমাকে অপমান করছে, খোঁটা দিচ্ছে। ওর দাবি সব নাকি ও করেছিল আমার অনুভূতিকে আঘাত থেকে বাঁচাতে, আমার অনুভূতি বাঁচানোর জন্য। আমার সাথে একের পর এক মিথ্যা বলে আমাকে 1 দশকেরও বেশি সময় ধরে তীব্র বিষণ্ণতার দিকে ঠেলে দিয়ে এবং মাতৃত্বের পরম আনন্দ থেকে বঞ্চিত করে ও আমার অনুভূতি বাঁচাচ্ছিল। আসিফ পছন্দ করুক বা না করুক, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে করেই হোক আমি সেই অপরিচিত মানুষটাকে খুঁজে বের করব, যার ওয়সে আমি গর্ভবতী হয়েছি। কিন্তু আমি যখন নিজের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য বেডরুমের দিকে পা বাড়ালাম, ও মাঝপথে আমার হাত ধরে পথ আটকে দাঁড়ালো। অনন্যা, শোনো। ওর গলায় এবার মিনতির সুর। আমি জানি আমি ভুল করেছি। আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আমার আরও অনেক আগেই তোমাকে সত্যিটা বলা উচিত ছিল। সব দোষ আমার। কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছো সমাজ কি বলবে যখন লোকে জানবে যে তুমি একটা বৈবাহিক সম্পর্কে থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের বাচ্চার মা হতে চলেছ? সমাজ। আমি একটা তিক্ত অবজ্ঞার হাসি হাসলাম। লোকেরা কবে চুপ করেছিল বলো তো? সময় ভালো হোক বা খারাপ, মানুষের মুখ তো কোনোদিন বন্ধ থাকে না। আমি ওর বুকের ওপর বারবার আঙ্গুল দিয়ে আঘাত করতে করতে আমার ভেতরের সব ক্ষোভ উগরে দিলাম।
আসলে মুখোশটা তোমার টেনে খোলা উচিত। তোমার কতটা বড় স্পর্ধা যে তুমি 11টা বছর ধরে আমার সাথে এত বড় একটা মিথ্যাচার করে গেলে এবং এখনো এমন ভাব করছে যেন কিছুই হয়নি। আমি চাই না তুমি আমাকে ছেড়ে চলে যাও। আসিফ দ্রুত বলল, চলো, এই বাচ্চাটাকে আমরা আমাদের নিজেদের সন্তান হিসেবে মেনে নিই। এটাই তো তুমি সারা জীবন চেয়েছ, তাই না? আমরা দুজন মিলে ওকে বড় করব। আমি খুব ভালো একজন বাবা হব অনন্যা। এই সত্যিটা বাইরের কেউ কোনোদিন জানতে পারবে না। ওর কণ্ঠস্বরের চরম অসহায়ত্ব আর মরিয়া ভাবটা এবার একদম স্পষ্ট হয়ে উঠেছিল। না, আমি চিৎকার করে উঠলাম। যে পুরুষ বছরের পর বছর ধরে আমার আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছে, তার সাথে আর একটা দিনও কাটানোর চেয়ে আমি একলা মা হওয়া অনেক বেশি শ্রেয় মনে করি। আমি ওকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঝড়ের বেগে বেডরুমে ঢুকে গেলাম। ওর মুখ থেকে আর একটা শব্দ শোনার মতো মানসিকতা আমার ছিল না। ও যদি এখন মন থেকে অনুতপ্ত হয়ে থাকে, তবুও এত বড় একটা বৈবাহিক বিশ্বাসঘাতকতাকে ক্ষমা করার মতো উদারতা আমার ভেতরে অবশিষ্ট ছিল না। বুকের ভেতরের কষ্টটা এত ভারী হয়ে জমেছিল যে আমার দম নিতে কষ্ট হচ্ছিল। ও শুধু আমার সাথে মিথ্যাই বলেনি, ও নিজের এই শারীরিক অক্ষমতাকে ঢাল বানিয়ে অন্য মেয়েদের সাথে পরকীয়া করার অজুহাত হিসেবে ব্যবহার করেছে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ও আমাকে সম্পূর্ণ অবহেলা করত আর বাইরে অন্য মেয়েদের সাথে রাত কাটাতো। এমন একটা কুৎসিত চরিত্রের পুরুষের সাথে আমি কেন থাকতে যাব? আমি নাক ঝেড়ে রুমাল দিয়ে চোখের জল মুছে নিলাম এবং জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিসে ঠাসা ট্রাভেল ব্যাগটা টেনে হিস্ট্রের দরজার দিকে এগিয়ে গেলাম। আপাতত কয়েকটা দিন আমি কোনো একটা হোটেলে কাটাবো, তারপর নিজের জন্য একটা আলাদা থাকার ব্যবস্থা করে নেব। একই সাথে আমি আমার বাচ্চার আসল বাবার খোঁজ শুরু করব এবং ডিভোর্সের আইনি প্রক্রিয়াও চালু করে দেব। আমি বেডরুমের দরজার হাতলটা ধরলাম। দরজাটা খুলল না। আমি আরো জোরে টানলাম। কোনো লাভ হলো না। ভয় আর আশঙ্কায় আমার পেটের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে এলো। আমি দরজায় সজোরে ধাক্কা দিতে লাগলাম। এসব ফাইজলেমির মানে কি আসিফ? এক্ষুনি দরজা খোলো। আমি সত্যি দুঃখিত অনন্যা। দরজার ওপার থেকে ওর গলা ভেসে এলো। কিন্তু আমি তোমাকে অন্য কোনো পুরুষের সন্তান নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে দিতে পারি না। এত বছর পর আমাদের জীবনে একটা সন্তান আসার সুযোগ এসেছে। আমি এটাকে হাতছাড়া করতে পারবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমার ভেতরের রাগ এবার অগ্নুৎপাতের মতো ফেটে পড়ল। তুমি কি পাগল হয়ে গেছো আসিফ? তোমার কি ন্যূনতম জ্ঞানটুকু হারিয়ে গেছে? এক্ষুনি দরজা খুলে বলছি। এই ভুলটা শুধরে নেওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। ও বাইরে থেকে অনুনয় করতে লাগলো। আমি আমাদের এই সংসারটা ভেঙে যাক তা চাই না। প্লিজ অনন্যা, আমি তোমার কাছে হাত জোড় করছি। দীর্ঘ 11 বছর ধরে আমি তোমাকে সম্মান করে এসেছি। কোনোদিন তোমার কোনো কথার অবাধ্য হইনি। আমি দরজায় উপর্যুপরি কিল ঘুষি মারতে মারতে চিৎকার করে বললাম, কিন্তু আজ যদি সেই সম্মান ধূলিসাৎ হয়ে যায়, তবে আমার আবেগ দিয়ে নতুন করে ছিনিমিনি খেলার আগে নিজের কবরটা নিজে ঘুরে রেখো। আমি দরজায় বারবার লাথি আর আঘাত করতে লাগলাম। দরজা খোলো, ও হে অর্ধেক পুরুষ, দরজা খোলো বলছি। চারিদিকে নিস্তব্ধতা। ওপর থেকে আর কোনো শব্দ এলো না। ভয় আর উত্তেজনায় আমার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগলো। গায়ের তাপমাত্রা যেন বেড়ে গেল। আমার ইচ্ছে করছিল দরজাটা ভেঙে ফেলি। ঠিক তখনই আমার হ্যান্ডব্যাগটার কথা মনে পড়ল। আমি হন্যে হয়ে ব্যাগটার দিকে ছুটে গেলাম এবং পাগলের মতো মোবাইল ফোনটা খুঁজতে লাগলাম। ভাগ্য ভালো, ফোনটা ব্যাগেই ছিল। কাঁপানো আঙ্গুলে আমি ফোনটা হাতে নিলাম এবং আর এক মুহূর্ত নষ্ট না করে সরাসরি আমার ভাই আকাশকে ফোন করলাম এবং ওকে সবটা খুলে বললাম। শেষে যোগ করলাম, আর এখন ও আমাকে ঘরের ভিতর লক করে রেখেছে, কিছুতে বাইরে যেতে দিচ্ছে না। আপু, একটু শান্ত হ। আকাশ ওপার থেকে বলল, আমি বুঝতে পারছি পরিস্থিতিটা কতটা জটিল। ও যা করেছে তা জঘন্য, অন্যায়। তোর রেগে যাওয়া বা চলে আসতে চাওয়াটা একদম স্বাভাবিক, কিন্তু তুই তো এক অচেনা মানুষের বাচ্চার মা হতে চলেছিস। আমি যেন এবার বোমার মুঠো ফেটে পড়লাম। তুই সত্যি আমাকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কথা বলছিস? তুই কি শুনতে পাসনি? ও 11 বছর ধরে আমার সাথে মিথ্যাচার করেছে। পুরো 11 বছর। ও বন্ধা। আমি রাগে ঘরের ভেতর পায়চারি করতে লাগলাম। আমি আর এই নাটকের মধ্যে নেই।
তুই এক্ষুনি আয় এবং আমাকে এখান থেকে বের কর। আকাশ একটা ভারী দীর্ঘশ্বাস ফেলল। আপু, তুই যে অচেনা মানুষটাকে খোঁজার কথা ভাবছিস, সে যদি বিবাহিত কোনো পুরুষ হয়, সে যদি তোর সাথে কোনো সম্পর্ক রাখতে না চায়, সে যদি এই সন্তানের পিতৃত্ব অস্বীকার করে, তুই একটু ঠান্ডা হ। আমি আসছি। আমরা সবাই মিলে বসে একটা সম্মানজনক সমাধান করব। এখানে সমাধান করার মতো কিছু বাকি নেই। আমি চেঁচিয়ে উঠলাম। আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর আজ রাতেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার মনের কোণে এক তিক্ত ভাবনা উকি দিল। পুরুষ মানুষ বোধ হয় শেষ পর্যন্ত পুরুষের পক্ষেই নেয়। আমি আসছি। এটুকু বলে আকাশ ফোনটা কেটে দিল। আমি বিছানার উপর বসে পড়লাম এবং চরম হতাশায় নিজের চুলের মুঠি ধরে চেপে ধরলাম। এই মুহূর্তে আমি বাড়িটা ছেড়ে চলে যেতে চাই। আর কোনোদিন এখানে ফিরে তাকাবো না। আমার এখন আর কিছু যায় আসে না। আমি চলে যাওয়ার পর ও চাইলে ওর সব পরকীয়া প্রেমিকাদের এই ঘরে এনে তুলতে পারে। এই সংসারের সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। মনে হচ্ছিল যেন একটা যুগ কেটে গেছে। তারপর অবশেষে বেডরুমের দরজাটা খুলল। আমি আমার ট্রাভেল ব্যাগগুলো শক্ত করে ধরে টেনে হিঁচড়ে আসিফের পাশ কাটিয়ে বসার ঘরে এসে দাঁড়ালাম। কিন্তু বসার ঘরে পা রাখতেই আমি থমকে গেলাম। সেখানে আমার ভাই আকাশ বসে আছে। শুধু আকাশ নয়, সেখানে বসে আছেন আমার নিজের মা এবং আমার শাশুড়ি রাহেলা বেগমও। আমি ধীর পায়ে আকাশের দিকে ঘুরলাম। এইসব নাটকের মানে কি আকাশ? আপু, দয়া করে একটু বস। ও খুব নরম গলায় বলল, চলো আমরা সবাই মিলে একটু কথা বলি। আমি এই মুহূর্তে শুধু একটা জিনিসই করতে চাই, আর তা হলো এই বাড়ি ছেড়ে চলে যাওয়া। আর কেউ আমাকে আটকাতে পারবে না। আমি ক্ষিপ্ত গলায় জবাব দিলাম। আমার মা এসে আমার সামনে দাঁড়ালেন। অনন্যা, মা আমার, দয়া করে আগে আমাদের কথাটা একটু শোন। আমরা কি বলতে চাইছি তা একবার বোঝার চেষ্টা কর। আমি চোখ দুটো বন্ধ করে একটা দীর্ঘ কাঁপানো শ্বাস নিলাম। মা, নিজেকে আটকে রাখার আগেই আমার দু চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। আমি শুধু এখান থেকে চলে যেতে চাই মা। নিজের মাথাটা একটু ঠান্ডা করতে চাই। এই নরকে আর আমি আর একটা মিনিটও থাকতে পারবো না। মা খুব আলতো করে আমার হাত দুটো জড়িয়ে ধরলেন। আমি সব বুঝতে পারছি রে মা। ও তোর সাথে অন্যায় করেছে। ও মিথ্যা বলেছে, পরকীয়া করেছে। ও তোর এই রাগের চেয়ে বড় শাস্তির যোগ্য। ওর সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে ওকে জেলে পাঠানো উচিত। কিন্তু এই মুহূর্তে আমি তোর আত্মসম্মান আর তোর ভবিষ্যতের কথা ভাবছি। বিশেষ করে তোর গর্ভের এই সন্তানটার কথা। এটা এখন আর ওই আসিফের ব্যাপার নয়। মা একটু থামলেন, তারপর বললেন, আচ্ছা, এমন কি করা যায় না যে আমরা এই বাচ্চাটাকে আসিফের সন্তান হিসেবেই বড় করলাম? না। আমি সাথে সাথে তীব্র প্রতিবাদ জানলাম। এই সন্তান যখন বড় হবে এবং কোনোদিন সত্যটা জানতে পারবে, তখন কি হবে? ও আমার সম্পর্কে কি ভাববে? ও আমাকে ঘৃণা করবে মা। ও আমাদের সবাইকে ঘৃণা করবে। আমি দৃঢ়ভাবে মাথা নাড়ালাম। তার চেয়ে আমি ওর আসল বাবাকে খুঁজে বের করব এবং তাকে সত্যিটা জানাবো। পুরো ঘরে এক পিনপতন নীরবতা নেমে এলো। অবশেষে মা আবার বললেন, বাচ্চা যদি কোনোদিন প্রশ্ন করে, তবে ও যখন সত্যটা বোঝার মতো বড় হবে, তখন ওকে সব খুলে বলিস। কিন্তু কিসের বিনিময়ে মা? আমি কেঁদে উঠলাম। আমি ক্ষোভের সাথে আমার চোখের জল মুছলাম। ও এবং ওর মা বছরের পর বছর ধরে একটা বন্ধ্যাত্বের জন্য আমাকে পশুর মতো লাঞ্ছিত করেছে। যে সমস্যাটা আসলে ওর নিজের ছিল। ওনার মা আমাকে ডাইনি বলতেন। বলতেন আমি নাকি আমার গর্ভের সন্তান গিলে খাই। একটা মেয়ের সাথে অন্য একটা মেয়ে কিভাবে এই কাজ করতে পারে? আমার চোখ দিয়ে নতুন করে অশ্রুর বন্যা নেমে এলো। ওরা আমার আবেগ নিয়ে খেলা করেছে। বছরের পর বছর ধরে আমাকে তীব্র মানসিক অবসাদের অন্ধকারে ডুবিয়ে রেখেছে। মা দ্রুত আমাকে বুকে টেনে নিলেন, কিন্তু আমি আলতো করে নিজেকে সরিয়ে নিয়ে আমার শাশুড়ির দিকে তাকালাম। ওনার চোখে অনুশোচনার ছাপ স্পষ্ট ছিল, কিন্তু এখন আর আমার কাছে তার কোনো মূল্য নেই। আপনার কি একবারের জন্য মনে হয়নি, আপনার নিজের মেয়ের সাথে যদি কেউ এমনটা করতো, তবে কেমন লাগতো? আমাকে ক্ষমা করে দাও মা। ওনার চোখেও জল চলে এলো। উনি ফিসফিস করে বললেন, আমি শুধু চেয়েছিলাম যাতে তোমার মনে কোনো সন্দেহ না জাগে। সব আমার বুদ্ধি ছিল। তুমি শুধু আমাকে ঘৃণা করো। আমি ডাক্তারকে টাকা দিয়ে ভুল রিপোর্ট তৈরি করেছিলাম।
আমি আমার ছেলেকে এই মিথ্যার মধ্যে টেনে এনেছি মা। আসিফ মাঝপথে ওনার কথা থামিয়ে দিল। তুমি নিজের উপর দোষ নেওয়া বন্ধ করো। সিদ্ধান্তটা আমারই ছিল। আমি শুধু নিজের পৌরুষালী অহংকার বাঁচাতে এই কাজটা করেছিলাম। আমি স্বার্থপর ছিলাম, কিন্তু ওনার মা বারবার সমস্ত দোষ নিজের ঘাড়ে নিতে চাইলেন, কারণ তিনি স্পষ্টতই বুঝতে পারছিলেন যে এটাই হয়তো আমাদের সংসারটা বাঁচানোর শেষ সুযোগ। আমি ধীরে ধীরে চোখের জল মুছিয়ে আমার নিজের মায়ের দিকে তাকালাম। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি মা। ঘরের সবাই একদম স্তব্ধ হয়ে গেল। এই বিয়ের কোনো ভিত্তি কোনোদিনই ছিল না। প্রথম দিন থেকেই এই সম্পর্ক এক বিরাট মিথ্যার উপর দাঁড়িয়েছিল। আমি এক ঢোক গিলে নিজেকে শক্ত করলাম। আমার সন্তানের বাবা যদি ওর দায়িত্ব নিতে অস্বীকারও করে, তবে আমি একলা মা হিসেবে অত্যন্ত গর্বের সাথে আমার বাচ্চাটাকে বড় করব। আমার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু আমি আর এই মিথ্যার মুখোশ পরে বাঁচতে পারবো না। আর একটা কথাও না বলে আমি আমার ব্যাগগুলো তুলে নিলাম এবং সদর দরজার দিকে পা বাড়ালাম। আপু, প্লিজ। আকাশ পেছন থেকে ডেকে উঠল, আর একবার ভেবে দেখ। আমি কোনো উত্তর দিলাম না। দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম এবং আমার পা দুটো আর থামল না। আমি একবারের জন্য পেছনে ফিরে তাকালাম না। পেছন থেকে ভেসে আসা ওদের চিৎকার, অনুনয় আর আকুতি সব কিছুকে উপেক্ষা করে আমি সোজা মেন গেটের দিকে এগিয়ে গেলাম। সেখানে গিয়ে আমি একটা ইজি বাইক ধরলাম এবং আমার সাধ্যের মধ্যে সবচেয়ে সস্তা একটা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। একটা ফ্ল্যাট খোঁজার আগে কয়েকটা দিন কাটানোর জন্য একটা সস্তা হোটেলের রুমের ভাড়া মেটালাম। আমি সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক আমার গর্বের সন্তানের আসল বাবাকে আমি খুঁজে বের করব। আমি আবার সেই রেস্তোরাঁয় ফিরে গেলাম যেখানে সেই লোকটার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, আর সেখানে বসে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। সেদিন বিকেলে রেস্তোরাঁর ভেতর নজর রাখার সময় আমার সামর্থ্যের মধ্যে শুধু এক গ্লাস জুস কেনার ক্ষমতায় ছিল। ও যদি এখানকার নিয়মিত কাস্টমার হয়ে থাকে, তবে আবারও ওর সাথে দেখা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু আমি ওকে দেখতে পেলাম না। সেদিনও এলো না। ক্লান্ত এবং হতাশ হয়ে আমি হোটেলে ফিরে এলাম। আমার ভাই আকাশ আর মায়ের কাছ থেকে অনবরত মেসেজ আসছিল। তার আমাকে কি করা উচিত তা নিয়ে নানা উপদেশ দিচ্ছিল, কিন্তু আমি সেগুলোর কোনো জবাব না দিয়ে এড়িয়ে গেলাম। পরের দিন আমি আবারও সেই রেস্তোরাঁয় গিয়ে বসলাম। পরবর্তী 4 দিন ধরে আমি এভাবেই প্রতিদিন রেস্তোরাঁয় যেতে লাগলাম, কিন্তু ও একবারের জন্য এলো না। এদিকে হোটেলের রুমের ভাড়া টানার সামর্থ্য আমার ফুরিয়ে আসছিল। তাই একটা নতুন জীবন শুরু করার জন্য আমি একটা মোটামুটি মানের ফ্ল্যাট খুঁজতে শুরু করলাম। আমার নিজের বলতে কোনো সম্পত্তি ছিল না। আসিফের সাথে আমার এখনও আইনগতভাবে ডিভোর্স হয়নি। অন্যথায় আমি ওর সম্পত্তির একটা অংশ দাবি করতে পারতাম। অগত্যা আমি একটা খালি ওয়ান বিডের ফ্ল্যাটে গিয়ে উঠলাম এবং একই সাথে চাকরির সন্ধান করতে লাগলাম। বিভিন্ন কোম্পানিতে আমি আমার সিভি জমা দিলাম এবং শেষ পর্যন্ত একটি কোম্পানি থেকে আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হলো। আমি সাথে সাথে তৈরি হয়ে দ্রুত কোম্পানির উদ্দেশ্যে রওনা হলাম। একটা চাকরি পাওয়ার অর্থ হলো আর্থিক সচ্ছলতা। আমাকে সাপোর্ট করার মতো কোনো পুরুষ পাশে না থাকলেও আমি নিজের এবং আমার সন্তানের ভালো দেখভাল করতে পারবো। পরবর্তী জন আসুন। আগের 5 জনের ইন্টারভিউ শেষ হওয়ার পর অবশেষে এবার আমার পালা এলো। আমি দরজার হাতল ঘড়িয়ে ঘরের ভেতর পা রাখতেই সামনে চেয়ারে বসা মুখটা দেখে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। সেই সুদর্শন চেহারাটা, ঠিক এই মানুষটাই সেদিন বিকেলে ওর গাড়ির ভেতরে আমাকে শারীরিক সুখ দিয়েছিল। এ তো সেই আরিয়ান। পৃথিবীটা সত্যিই কত ছোট। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই যেন জমে গেলাম। ও সমানভাবে চমকে গিয়েছিল। আমরা দ্রুত কৌশল বিনিময় করলাম এবং ও জানতে চাইল আমি কেমন আছি। আমি আর কোনো কিছু না ভেবে ওকে আমার প্রেগনেন্সির আসল সত্যিটা বলে দিলাম। এমনকি আমি যে একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছি সেই কথাও ভুলে গেলাম। ও একটা উপহাসের হাসি হাসল। তুমি গর্ভবতী? ও জিজ্ঞেস করলো। আমি মাথা নাড়ালাম। নিশ্চয়ই তোমার স্বামীর বাচ্চা, তাই তো? ও যোগ করলো। না। আমি উত্তর দিলাম, এটা ওর নয়, এটা তোমার সন্তান। ও টেবিলের ওপর কিছুটা ঝুঁকে এলো এবং আমি লক্ষ্য করলাম মুহূর্তের মধ্যে ওর মুখের অভিব্যক্তি বদলে গেল।
একটা কথা তোমাকে পরিষ্কার করে বুঝিয়ে বলি, আমরা দুজনে প্রাপ্তবয়স্ক মানুষ, যারা একটা মুহূর্তের জন্য কোনো পিছুটান ছাড়া শারীরিক সম্পর্কে জড়িয়েছিলাম। আমি একজন বিবাহিত পুরুষ, আমার সন্তান আছে, এবং তুমিও বিবাহিত। সেদিনের পর আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। তোমারও ঠিক সেটাই করা উচিত। আঘাতে আর অবিশ্বাস্য চোখে আমার মুখ হা হয়ে গেল। তুমি যদি আমার কাছ থেকে আবারও শারীরিক সুখ পেতে চাও, তবে আমি স্বাচ্ছন্দ্যে সে সেবা দিতে প্রস্তুত। কিন্তু অন্য একটা মেয়ের গর্ভের বাচ্চার দায়িত্ব নেওয়া, যে মেয়েটা কিনা নিজের স্বার্থের জন্য একটা আশ্রয় খুঁজছে, সেই দায়িত্ব আমি কোনোদিনও নেব না। ও আবার চেয়ারের পেছনে হেলান দিয়ে বসলো এবং মুখে এমন একটা চওড়া হাসি ফুটিয়ে তুলল যেন কিছুই হয়নি। এই কোম্পানির নিয়ম নীতির খাতিরে আমি বিষয়টা খুব দ্রুত এবং পরিষ্কারভাবে শেষ করতে চাই। আমরা অত্যন্ত দুঃখিত, কিন্তু এই জবের জন্য আমরা তোমাকে নিয়োগ করতে পারছি না। তুমি এখন আসতে পারো। ওর কণ্ঠস্বর ছিল বরফের মতো ঠান্ডা এবং সমস্ত আবেগহীন। বের হও এখান থেকে। ও আচমকা চিৎকার করে উঠল এবং আমি ভয়ে লাফিয়ে উঠলাম। কিছু বুঝে ওঠার আগেই আমি দরজার কাছাকাছি পৌঁছে গেলাম। আর হ্যাঁ, সেদিন বিকেলে আমরা যা শেয়ার করেছিলাম তার স্বাদ যদি আবারও পেতে মন চায়। ও একটা নিষ্ঠুর হাসি হেসে বলল, তুমি তো জানোই আমাকে কোথায় খুঁজে পাওয়া যাবে। সে আমার সাথে এত নিষ্ঠুর আচরণ করলো। ও যদি এই বাচ্চার দায়িত্ব নিতে নাও চাইতো, তবে এতটা কঠোর হওয়ার কি প্রয়োজন ছিল? আমি যখন রাগে কাঁপতে কাঁপতে ওনাদের অফিস বিল্ডিং থেকে বের হয়ে এলাম, আমার বুকের ভেতর ক্ষোভের আগুন জ্বলছিল। ও আমার সাথে এমন আচরণ করেছে যেন আমি কোনো অবোধ শিশু বা ওর কিনে আনা কোনো দাসী। ও আমাকে নিজের পক্ষটা ব্যাখ্যা করার সুযোগ পর্যন্ত দেয়নি। আমি কাছের একটা রেস্তোরাঁয় থামলাম এবং নিজের উত্তেজিত স্নায়ুগুলোকে শান্ত করার জন্য কয়েক বেগ ড্রিঙ্কস নিলাম। কিন্তু সেখানে বসে বসেই আমি সিদ্ধান্ত নিলাম, এত সহজে আমি আমার ওয়ান বেডরুমের ফ্ল্যাটে ফিরে যাচ্ছি না। আমি অফিসে ছুটি হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবং তারপর সেই অপরিচিত মানুষটার জন্য ওৎ পেতে রইলাম। ও যখন শেষ পর্যন্ত গাড়ি নিয়ে কোম্পানি থেকে বের হলো, তখন ঘড়িতে প্রায় সন্ধ্যা 7টা। ওর গাড়িটা এগিয়ে আসতেই আমি চরম আত্মবিশ্বাসের সাথে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ালাম। গাড়ির হেডলাইটের আলোটা বড্ড তীব্র ছিল, কিন্তু আমি আমার জায়গায় অবিচল রইলাম। গাড়িটা আমাকে প্রায় ধাক্কা দেওয়ার ঠিক আগ মুহূর্তে ও ব্রেক কষল। তুমি কি পাগল হয়ে গেছো? গাড়ি থেকে নেমে আরিয়ান ক্ষিপ্ত গলায় চিৎকার করে উঠল। তোমার যদি মরার এতই শখ থাকে, তবে অন্য কোথাও গিয়ে মরো না কেন? তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারোনি বলেই আজ আমি গর্ভবতী। আমি যখন সম্পূর্ণ অসহায় ছিলাম, তখন আমার এই অবস্থার সুযোগ নেওয়ার অপরাধে আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারি। আমি তোমার সুযোগ নিয়েছি। ও উপহাসের হাসি হাসল। তুমি নিজেই আমাকে তোমার সাথে ঘুমানোর জন্য অনুরোধ করছিলে। তুমি নিজেই বলেছিলে তোমার স্বামী বিগত কয়েক সপ্তাহ ধরে তোমাকে স্পর্শ করেনি এবং এই মুহূর্তে তোমার কাউকে প্রয়োজন। তুমি নিজের পোশাক নিজে খুলেছিলে। আমি মাতাল ছিলাম। আমি চিৎকার করে উঠলাম। আমি আমার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি ঠিকঠাক ভাবার মতো অবস্থায় ছিলাম না। আর তুমি ঠিক সেই সুযোগটাই নিয়েছো। আমি পাল্টা জবাব দিতেই ও আচমকা চুপ হয়ে গেল। তুমি খুব ভালো করে জানতে আমি মাতাল। তারপরেও স্রেফ আমি পোশাক খুলেছিলাম বলেই তুমি নিজেকে সামলাতে পারলে না। আমি একটা গভীর শ্বাস নিলাম। আমি চাই না তুমি এই বাচ্চার দায়িত্ব নাও। আমি বলতে লাগলাম, তুমি চাইলে এই সন্তানকে সারা জীবন অস্বীকার করতে পারো। যাই হোক না কেন, পুরুষ মানুষ তো শেষ পর্যন্ত পুরুষই হয়। কিন্তু ওই একটা ভুলের অজুহাতে তুমি আমাকে এই চাকরিটা থেকে বঞ্চিত করতে পারো না। অন্যথায় আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আদালতে টেনে নিয়ে যাব এবং তোমার সব শেষ করে দেব। রাগে আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। এত সব কাণ্ডের পর আমরা একই কোম্পানিতে একসাথে কাজ করতে পারি না। আমি তোমাকে বিন্দুমাত্র পছন্দ করি না। আমি কড়া গলায় বললাম, তোমার চেহারা সুন্দর হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সব মেয়েই তোমার প্রেমে হাবুডুবু খাবে। সুতরাং আমাকে আমার চাকরিটা দাও। আমি জানি এই পদের যোগ্যতা আমার আছে। ঠিক আছে। ও ঘুরে নিজের গাড়ির দিকে হেঁটে গেল। কাল সকালে জবের জয়েনিংয়ের জন্য চলে এসো। মুহূর্তের মধ্যে আমার মনের ভেতর এক বিরাট স্বস্তি নেমে এলো। আমি রাস্তা থেকে সরে দাঁড়ালাম এবং ও গাড়ি নিয়ে চলে গেল।
আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। কোনো অবস্থাতেই এটা আমি হাতছাড়া করতে পারতাম না। সেদিন মাঝরাতে আমি আমার ফ্ল্যাটে ফিরে দরজার তালা খুললাম, কিন্তু আমি ঘরের ভেতর পুরোপুরি ঢোকার আগেই পেছন থেকে কেউ হুট করে ভেতরে ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে দিল। ভয়ে আমার হৃৎস্পন্দন যেন থমকে গেল। আমি দ্রুত ঘরের লাইটটা জ্বালালাম। তাকিয়ে দেখি আমার স্বামী আসিফ। আমি কিছু বলার আগেই ও আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। ও আজ এই ঠিকানার খোঁজ কিভাবে পেল? আমি তীব্র রাগে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তুমি এখানে কি করছো? আমার খোঁজ কিভাবে পেলে তুমি? আমি জানতে চাইলাম। আমি তোমাকে খুব মিস করছিলাম অনন্যা। ও খুব নরম গলায় বলল, আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমাদের ডিভোর্স হতে চলেছে। আমরা আর কোনোদিন একসাথে থাকতে পারবো না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ও সাথে সাথে আমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। আমার পুরো জীবনে এই প্রথম আমি আসিফের চোখে জল দেখতে পেলাম। ওর গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। ও আমাকে মিনতি করতে লাগলো আমি যেন যা খুশি তাই করি। ও বলল, এই বাচ্চার জন্য এখানে আসিনি। আমি চলে আসার পর এই কয়েকটা দিনে ঘরের ভেতরের শূন্যতা ওকে এতটাই গ্রাস করেছে যে সেই কষ্টটা ওর বলা এই 11 বছরের মিথ্যার চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক। ও রাতে ঘুমাতে পারছি না, ঠিক মতো খাওয়া দাওয়া করছি না। আমাকে ক্ষমা করে দাও অনন্যা। ও কেঁদে উঠল। তুমি যদি না চাও আমি এই সন্তানের বাবা হই, তবে তাই হবে। আমরা কোনো সন্তান দত্তক নিতে পারি। তুমি যা বলবে আমরা সেটাই করব। কিন্তু প্লিজ, আমি তোমাকে হারাতে পারবো না। আমি একটা তিক্ত হাসি হাসলাম। আর তোমার ওইসব পরকীয়া প্রেমিকা যাদের চক্করে পড়ে তুমি আমাকে দিনের পর দিন অবহেলা করেছো। তুমি একদিকে পরকীয়া করছো, মিথ্যা বলেছো, আর উল্টো আমাকে অপরাধী বোধ করিয়েছো। আমার কোনো প্রেমিকা ছিল না। ও দ্রুত বলে উঠল, আমি তোমাকে কসম খেয়ে বলছি। ও নিজের মাথাটা নিচু করল। সেদিন সকালে আমি যখন বাথরুমে থেকে ওভাবে ফোন ধরার জন্য ছুটে এসেছিলাম, ওটা আমার বসের ফোন ছিল। বিগত কয়েক মাস ধরে উনি আমাকে কুপ্রস্তাব দিচ্ছিলেন, আমার পেছনে পড়েছিলেন, এবং আমি চাইনি তুমি সেটা দেখো। আমি চাইনি তুমি ফোনটা রিসিভ করে ওনার মুখ থেকে এমন কিছু শোনো যে আজ রাতটা আমরা কোথায় কাটাচ্ছি। ও এক ঢোক গিলল। ওনার কথা মতো ওনাকে সন্তুষ্ট না করলে উনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিচ্ছিলেন। আর তুমি তো জানোই ওই পজিশনে পৌঁছানোর জন্য আমি কতটা কঠোর পরিশ্রম করেছি। আর তুমি ওনার সেই শর্ত মেনে নিয়েছিলে? আমি তিক্ত গলায় জিজ্ঞেস করলাম। এরশার এক তীব্র ও যন্ত্রণাদায়ক কামড় আমার বুকের ভেতর বিঁধে গেল। আমার চাকরিটা বাঁচানোর জন্য আমি ওনার সাথে মাত্র একটা রাত কাটিয়েছিলাম, আর তারপর থেকে উনি আমাকে অনবরত ওনার সাথে বাইরে যাওয়ার জন্য চাপ দিয়ে যাচ্ছেন। ও ক্লান্ত ও দুর্বল হয়ে মেঝের ওপর বসে পড়ল। এই ঘটনার পর আমি নিজের চোখে তোমার দিকে তাকাতে পারতাম না অনন্যা। তোমাকে স্পর্শ করার কথা ভাবলেই আমার ভেতরটা গুলিয়ে উঠত। অপরাধ বোধ আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। নিজের অনিচ্ছা সত্ত্বেও আমার মনের কোথাও যেন ওনার জন্য এক ফোঁটা করুণা জেগে উঠল। আর আমি নিজেকে আটকে রাখার আগেই আমার হৃদয়ে এক কোণে ক্ষমার মতো একটা অনুভূতি খুব ধীর পায়ে হেঁটে আসতে শুরু করলো। বিয়ের পর দীর্ঘ 11টা বছর ও শুধু নিজের অক্ষমতার কথাই আমার কাছ থেকে লুকিয়ে রাখেনি। ওর মাও দিন রাত এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছিলেন যেন সন্তান না হওয়ার সব দোষ আমার। আর এসবের ওপর ও নিজের বছের সাথে পরকীয়ায় জড়িয়েছিল। ও সেই মহিলার সব ইচ্ছা পূরণ করেছে, তা আমার কাছে গোপন রেখেছে। আর আজও আমার সামনে দাঁড়িয়ে অবলীলাই বলছে বছের সাথে রাত কাটানোর সে তীব্র অপরাধবোধই নাকি ও আমাকে শরীর স্পর্শ করা থেকে দূরে রেখেছিল। আর এখন যখন আমি এক অপরিচিত পুরুষের ঐরসে গর্ভবতী, সেই পুরুষ আমার বা আমার সন্তানের কোনো দায়িত্ব নিতে চায় না, তখন আসিফ আমাকে ফেরত চাইছে। ও চাইছে আমরা দুজন মিলে এই সন্তানকে আমাদের নিজেদের পরিচয় দিয়ে বড় করি। ও আমার সামনে দাঁড়িয়ে অনুনয় বিনয় করছিল, তোমাকে এখন যেতে হবে। চোখের জল মুছে আমি বললাম, আমি জানি ওর সামনে আমাকে দুর্বল দেখাক। ও আমাকে আর একবার ভেবে দেখার অনুরোধ জানিয়ে শেষ পর্যন্ত ঘর থেকে বেরিয়ে গেল। ও চলে যাওয়ার পর মুহূর্তেই আমি ভেঙে পড়লাম। নিজের পেটটা জড়িয়ে ধরে আমি অঝরে কাঁদতে লাগলাম।
আমি চরম দ্বিধাদ্বন্দ্ব আর যন্ত্রণার মধ্যে ডুবেছিলাম। ওকে ক্ষমা করা আমার পক্ষে অসম্ভব মনে হচ্ছিল। সেদিন রাতে আমার মুখের রুচি চলে গিয়েছিল। কোনো মতে একসময় চোখ দুটো বুজে এলো। পরের দিন সকাল থেকে আমি আবার অফিসে যাওয়া শুরু করলাম। জীবন তার নিজস্ব নিয়মে চলতে লাগলো। কিন্তু দিন যত গড়াচ্ছিল, যা একসময় সপ্তাহে রূপ নিল। আমার সেই নতুন বস আরিয়ান সব সময় আমার আশেপাশে ঘুরঘুর করত এবং আমাকে পটাতে চেষ্টা করত। এমনকি কাজের ক্ষেত্রে সে বড্ড হুকুমবাজ হয়ে উঠেছিল। আমি ওকে এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করতাম, কিন্তু প্রতিদিন একই অফিসে ওকে চোখের সামনে দেখাটা বড্ড অস্বস্তিকর আর কঠিন ছিল। অফিসে কাজের নির্দেশ দেওয়ার সময় ও সুযোগ পেলেই কানের কাছে এসে ফিসফিস করে বলতে ভুলতো না, আমার কথাটা মনে রেখে অনন্যা, সেদিন বিকেলের মতো সুখ যদি আবারও পেতে চাও, আমার অফিসের দরজা তোমার জন্য সবসময় খোলা। আমি জীবনে এত বড় নির্লজ্জ আর নীতিহীন পুরুষ আর একটাও দেখিনি। আমার ভেতরে রাগ এবার চরম সীমায় পৌঁছে গেল। এমন একটা নোংরা লোক কোনোদিন আমার সন্তানের বাবা হতে পারে না। আমি আমার বাচ্চার আশেপাশেও কোনোদিন ওকে ঘেঁষতে দেব না। আমি সজোরে টেবিলের ওপর হাত চাপড়ালাম। নিজের নেম ট্যাগটা ছিঁড়ে নিচের সামনে ছুঁড়ে মারলাম। আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি। কি? আরিয়ান ভ্রুকুচকে তাকালো। আপনি যদি ভেবে থাকেন আমি আপনার হাতের পুতুল হওয়ার জন্য এই কোম্পানিতে চাকরি করছি, তবে বলবো আপনি স্বপ্নের ঘোরে আছেন। তুমি মস্ত বড় ভুল করছো অনন্যা। পেছন থেকে ওর গলার আওয়াজ ভেসে এলো। আমি ঝড়ের বেগে কেবিন থেকে বের হয়ে এলাম এবং একবারের জন্য পেছনে ফিরে তাকালাম না। ও আমার গর্বের সন্তানকে অস্বীকার করেছে, অথচ ও আবারও আমার শরীরে স্বাদ পেতে চায়। আমি যদি ওখানে থাকতাম তবে হয়তো আবারও কোনো অঘটন ঘটে যেতে পারত, আর আমি সেই নরকে পা বাড়াতে চাইনি। ফ্ল্যাটে ফিরে আসার পর আমার মনে পড়তে লাগলো আসিফের পাঠানো সেই অসংখ্য ফুলের তোড়া, অজস্র চিঠি, মোবাইলের মিসড কল আর বারবার আমার এখানে এসে ওর আকুতি ভরা সেই একটা শব্দ। আমি দুঃখিত, সিদ্ধান্ত নেওয়া বড্ড কঠিন ছিল। তবুও চাকরি ছাড়ার দুদিন পর আমি আসিফের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম ও কি সত্যি অনুতপ্ত নাকি সবটাই অভিনয়। সেদিন সন্ধ্যায় আমি যখন আমাদের পুরনো বাড়িতে ফিরে গেলাম, দেখলাম বসার ঘরের মেঝেতে মদের খালি বোতলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর সেই বোতলগুলোর মাঝখানে আসিফ সম্পূর্ণ মাতাল অবস্থায় অবচেতন হয়ে পড়ে আছে। আমার চোখ দুটো কান্নায় ভরে গেল। এক অদ্ভুত মায়া আর করুণা আমার মনকে নাড়া দিল। আমি খুব আলতো করে ডেকে ওকে তোলার চেষ্টা করলাম। ও বিড়বিড় করতে করতে চোখ মেলল। ওর দৃষ্টি তখনও ঘোলাটে, কিন্তু যখন পুরোপুরি বুঝতে পারল যে ওর সামনে কে দাঁড়িয়ে আছে, অবিশ্বাস্য চোখে ওর মুখ হা হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং আমার কাঁধে মাথা রেখে বাচ্চাদের মতো করে ডেকরে কেঁদে উঠল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করলাম। আমাকে ক্ষমা করে দাও অনন্যা। ও ফপিয়ে কাঁদতে লাগলো। ফিরে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি ঠোঁটের কোণে মৃদু হাসলাম। সব অতীত এখন, ওসব ভুলে যাও। আমি নিজের পেটের উপর হাত রাখলাম। আমরা এই সন্তানকে একটা খুব সুন্দর জীবন দেব। ও বড় হয়ে যদি কোনো ভাই বোনের আবদার করে, তবে আমরা বাচ্চা দত্তক নেব। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাচ্ছি না। ওর চোখ দুটো আবারও অশ্রুসিক্ত হয়ে উঠল। ও প্রতিজ্ঞা করল যে ও কোনোদিন আর আমাকে কষ্ট দেবে না। হ্যাঁ, আমিও ভুল করেছি। পরপুরুষের সাথে রাত কাটিয়েছি। মাতাল আর মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় সে দুর্ঘটনা ঘটলেও আমি নিজের এই কাজের জন্য বিন্দুমাত্র গর্বিত নই। তবে হয়তো আমাদের দুজনের জীবনের এই চরম বিপর্যয়টার প্রয়োজন ছিল, যাতে আমরা বুঝতে পারি যে আমরা একে অপরকে কতটা গভীরভাবে ভালোবাসি। মিথ্যার প্রতারণার কাছে আমাদের জীবনটা থমকে যায়নি। আমরা দুজনে একসাথে সামনের দিকে এগিয়ে গিয়েছি। আমাদের মনের ক্ষতগুলো শুকিয়েছে, আমাদের সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হয়েছে। পরবর্তীতে আমি যখন একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলাম, তখনও বাইরের কেউ কোনোদিন আসল সত্যিটা জানতে পারেনি। কেউ কোনোদিন জানতে পারেনি যে আমি এক রাতে এক অপরিচিত পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছিলাম। আমাদের কাছে দাম্পত্যের এটাই আসল মানে, সুখে দুঃখে ভালো মন্দে পাশে থাকা। তবে এই পুরো ঘটনা থেকে আমি যদি কোনো শিক্ষা পেয়ে থাকি, তবে তা হলো
নিজের জীবনসঙ্গীর কাছে কোনোদিন মিথ্যা বলো না। যাকে ভালোবাসি বলে দাবি করো, তার কাছ থেকে কোনোদিন কোনো ধ্বংসাত্মক গোপনীয়তা লুকিয়ে রেখো না। যে গোপন সত্য একটা সম্পর্ককে গুঁড়িয়ে দিতে পারে, তা বড় আকার ধারণ করার আগে সঙ্গীর সামনে প্রকাশ করে দেওয়া উচিত। আসিফ আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিল, তা ক্ষমা করার মতো মানসিকতা সবার থাকে না। কিন্তু ভালোবাসা, মানসিক শান্তি আর একটু সুন্দর ভবিষ্যৎ একসাথে গড়ার তাগিদে আমি ক্ষমার পথটাই বেছে নিয়েছিলাম। আর আজ যখন আমি প্রতিদিন ওকে আমাদের মেয়ের সাথে হাসি মুখে খেলা করতে দেখি, আমি বুঝতে পারি ও প্রতিদিন নিজেকে একজন পরিবর্তিত মানুষ হিসেবে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে। আমি অন্তত এই ভেবে খুশি যে আমি আমার মেয়েকে একজন সত্যিকারের বাবা দিতে পেরেছি। যদিও আমাদের মধ্যকার বিশ্বাসটা আগের মতো শতভাগ মজবুত নয়, তবু আমি বিশ্বাস করি মানুষ নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে সম্পূর্ণ ভালো হতে পারে। আর আমার স্বামীও তার ব্যতিক্রম নয়। গল্পটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সমাপ্ত।